এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশনটা অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 6 জিওগ্রাফির আমরা 3 নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, নোটিফিকেশনটা অন রেখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। শুরু করা যাক। দেখো, সবার প্রথমে আমাদের কি দিয়েছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো। সবার প্রথমে বলেছে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে, কমে নাকি একই থাকে। সঠিক উত্তর কি লিখবো আমরা? না, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাটা হচ্ছে কমে, তো আমরা লিখবো হচ্ছে কমে। নেক্সট, পরের প্রশ্ন আমাদের বলেছে বায়ু প্রবাহের দিক পরিমাপক যন্ত্রটি হলো অ্যানিমোমিটার, বাত পতাকা নাকি রেন গজ। তো সঠিক উত্তর আমরা কি লিখব? না, বাত পতাকা। নেক্সট, পরের প্রশ্ন, সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন, চরম ভাবাপন্ন নাকি শুষ্ক প্রকৃতি। অবশ্যই কি না, সমভাবাপন্ন। রাইট আনসার ইজ সমভাবাপন্ন। দেখে নিয়েছো, খাতাটা তুললাম। নেক্সট, পরের প্রশ্ন, প্রাচীন পলিমাটিকে বলা হয় খাদার, তরাই নাকি ভাঙ্গর। প্রাচীন যে পলিমাটি সেটাকে কি বলা হয়? ভাঙ্গর বলা হয়, তো আমরা লিখব ভাঙ্গর। নেক্সট, পরের প্রশ্ন বলেছে শ্বাসমূল দেখা যায় সরলবর্গীয় লবণাম্বু নাকি চিরহরিৎ উদ্ভিদে। অবশ্যই কিসে দেখা যায়? না, লবণাম্বু উদ্ভিদে। নেক্সট, পরের প্রশ্ন বলেছে জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত গুজরাটে, আসামে নাকি পশ্চিম বাংলায়। তো এটা কোথায় অবস্থিত? পশ্চিম বাংলায় অবস্থিত। নেক্সট, পরের প্রশ্ন আমাদের বলেছে নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। কুমেরু মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? কুমেরু মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? এটা আমাদের এখানে লিখতে বলেছে, তো আমরা লিখব মাউন্ট ইরেবাস। ঠিক আছে, মাউন্ট ইরেবাস। ওকে, মাউন্ট ইরেবাস হচ্ছে কুমেরু মহাদেশে, এটা একটা জীবন্ত আগ্নেয়গিরি। ওকে, এটা মাউন্ট ইরেবাস যে আন্টার্কটিকার দ্বিতীয় সর্বোচ্চ আগ্নেয়গিরিও আমরা বলতে পারি। ওকে, পৃথিবীর দক্ষিণতম সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে আমাদের মাউন্ট ইরেবাস। ওকে, ক্লিয়ার? নেক্সট প্রশ্ন আমাদের বলেছে ভারতের জলবায়ু কি প্রকৃতির। উত্তর লিখব ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু হচ্ছে ভারতের জলবায়ু। ওকে, নেক্সট, পরের প্রশ্ন বলছে যে স্বাভাবিক উদ্ভিদের সংজ্ঞা। আচ্ছা, স্বাভাবিক উদ্ভিদের সংজ্ঞাটা বইতে আমরা পাবো। স্বাভাবিক উদ্ভিদের জাস্ট আ সেকেন্ড, সংজ্ঞা জলবায়ু, না মৌসুমী জলবায়ু। ভারতের স্বাভাবিক উদ্ভিদ। দেখো, স্বাভাবিক উদ্ভিদের সংজ্ঞা এখানে দিয়েছে মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে নির্ভর করে জন্মানো গাছপালাই হলো স্বাভাবিক উদ্ভিদ। ক্লিয়ার? মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে নির্ভর করে জন্মানো গাছগুলোই হলো স্বাভাবিক উদ্ভিদ। নেক্সট, পরের প্রশ্ন আমাদের দিয়েছে সংরক্ষিত অরণ্য। ওকে, সংরক্ষিত অরণ্য যেটা আছে এটাও আমরা আমাদের বইতেই পাবো। সংরক্ষিত অরণ্য কাকে বলে? অরণ্যতে আমরা চলে এসেছি। দেখো, বিশেষ কথা যেটা আছে এখানটা দেখো, সংরক্ষিত অরণ্য যেখানে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ, যেমন কোডারমা সংরক্ষিত অরণ্য হলো। এটা লিখবে। সুরক্ষিত অরণ্য এগুলো পড়বে কিন্তু।
নেক্সট পরের প্রশ্ন বলেছে সংক্ষিপ্ত টিকা লেখার জন্য। আচ্ছা, সংক্ষিপ্ত টিকাতে আমাদের কি কি দিয়েছে বলেছে পৃথিবীর তাপমণ্ডল আমাদের টিকার মধ্যে দিয়েছে। তো এটা আমাদের বইতেই আমরা তাপমণ্ডলটা পাবো। তাপমণ্ডল প্রথমের দিকেই আছে। দিকে আছে। তাপমণ্ডল দেখো আমাদের কি দিয়েছিল না, তাপমণ্ডলটা টিকা লেখার জন্য দিয়েছে। এই যে পৃথিবীর তাপমণ্ডল, এটা আমরা পেয়ে যাচ্ছি। এটা কিন্তু আমাদেরকে সংক্ষিপ্ত টিকার মধ্যে লিখতে হবে। আর এইটা একটুখানি চাইলে বাদও দিতে পারো, দেখো তাপমণ্ডলের মধ্যে, কারণ এটার মধ্যে আমাদের বেশি নম্বর তো নেই, এটার মধ্যে 2 নম্বর দেওয়া আছে। সো 2 নম্বর যখন দেওয়া আছে তখন আমরা একটু বাদ দিতেই পারি এখান থেকে, এতটা লেখার আমাদের দরকার পড়বে না। নিরক্ষীয় অঞ্চল থেকে দুটি মেরু অঞ্চলের দিকে তাপের পরিমাণ ক্রমশ কমে, কারণ হলো সূর্যরশ্মির পতন কোণের তফাৎ। সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপমণ্ডল বা তাপ অঞ্চলে ভাগ করা যায় হলো। এটা লিখলাম। লেখার পরে লিখে দেবো আমরা যেমন উষ্ণ তাপমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, আর একটা হচ্ছে হিমমণ্ডল। ওকে, এই 3টে নাম দিয়ে দেবো, তাহলেই হবে। 2 নম্বর আছে, চাইলে এক এক লাইন একটু লিখতে চাইলে লিখে দিতে পারো, ওটার জন্য 2 নম্বর দেওয়া আছে। ওকে, নেক্সট পরের প্রশ্ন, বাট ওটা কিন্তু পুরোটাই পড়ে রাখবে, কারণ 3 নম্বরে যদি দেয় তাহলে কিন্তু আমাদের পুরোটাই লিখে দিতে হবে। নেক্সট পরেরটা বলেছে মাটির সংরক্ষণ অথবা মাটির সৃষ্টির কারণটা আমাদের লেখার জন্য দিয়েছে। মাটি এদিকে পাবো। মাটির চ্যাপ্টার, মাটি আমাদের কি দিয়েছিল সংরক্ষণের জন্য। ওকে, তাহলে মাটির সংরক্ষণে এখানে দেখো মাটির সংরক্ষণ, তাহলে মাটির সংরক্ষণে আমরা এটাকে লিখব। কোথায় গেল, না এটা না, এই যে মাটির সংরক্ষণ। দেখো মাটির সংরক্ষণ আমাদের দিয়েছে, 3 নম্বর দিয়েছে, পুরোটা লিখে দেবে। মাটির সংরক্ষণ এটা পুরোটা করবে মাটির সংরক্ষণের জন্য। আর আমাদের কি দিয়েছিল প্রশ্নটা, যে মাটির সৃষ্টির কারণটা আমাদের দিয়েছে। আর এটা হচ্ছে মাটিকে কিভাবে সংরক্ষণ করা যায়। তো মাটি সংরক্ষণ যখন বলেছে আমরা পুরোটাই লিখতে হবে আমাদের। 3 নম্বর দিয়েছে যখন, এটাও 2-1টা পয়েন্ট অ্যাড করে দেবে। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্নটা যেন কি দেখলাম, মাটির সৃষ্টির কারণ। দেখো মাটির সৃষ্টিটা এইখানে দেওয়া আছে। ওকে, একদম প্রথম পাতাতেই মাটির সৃষ্টিটা দেওয়া আছে। এখান থেকে চাইলে লিখতে পারো, আদারওয়াইজ আমি লিখে দিয়েছি, এটা একটু দেখে নাও, এইভাবেও লিখতে পারো। ঠিক আছে, মাটির সৃষ্টির কারণ, জাস্ট আ সেকেন্ড, মাটির সৃষ্টির কারণটা এইভাবে লিখবে। মাটির সৃষ্টির কারণকে দুভাগে ভাগ করা যায়, যেমন সক্রিয় কারণ, নিষ্ক্রিয় কারণ। সক্রিয় কারণ পয়েন্ট করে দেবে জলবায়ুর ব্যাকেটে দেবে উষ্ণতা, বৃষ্টিপাত। জীবজগতের ব্যাকেটে দেবে উদ্ভিদ, প্রাণী, জীবাণু। একটা বললাম সক্রিয় হয়ে গেল, একটা হচ্ছে নিষ্ক্রিয় কারণ লিখে দেবে পাশে। নিষ্ক্রিয় কারণ দিয়ে দেব, বা নিষ্ক্রিয় বলে পয়েন্ট করলেও হবে, নিষ্ক্রিয় কারণই দেবে। আদিশিলা বা মাতৃশিলা, ভূপ্রকৃতি, সময়। ঠিক আছে, বোঝা গেল। একটা সক্রিয় কারণ এটা দেবে, নিষ্ক্রিয় কারণ এটা দেবে, হয়ে গেল। এইটা হচ্ছে মাটি সৃষ্টির কারণ। প্রশ্ন ছিল মাটি সৃষ্টির কারণ, হয়ে গেল। নেক্সট বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বলছে আন্টার্কটিকা জীবজগৎ সম্পর্কে আলোচনা করো, অথবা আন্টার্কটিকা বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন। এই দুটো প্রশ্নই আমরা আন্টার্কটিকাতে পেয়ে যাব। আন্টার্কটিকা জীবজগৎ সৃষ্টির কারণ, এই যে দেখো আন্টার্কটিকার জীবজগৎ, এখানটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এটাকে লিখবে আন্টার্কটিকার জীবজগৎ, এখান থেকে এতটা, এই যে এখান থেকে এতটা, এটা হচ্ছে জীবজগতে লিখবে, বা এখান থেকে লেখা শুরু করলেও হবে, এখান থেকে এতটা লিখবে জীবজগৎ। আর একটা বলেছিল যে বিজ্ঞানের মহাদেশ, না বিজ্ঞানের মহাদেশটা এখানে আছে। দেখো বিজ্ঞানের মহাদেশ। ওকে, দেখতে পাচ্ছ, জাস্ট আ সেকেন্ড, দেখতে পাচ্ছ। তাহলে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ, এখানে লিখবো এই মহাদেশে কোনো দেশের অধীনে নয়। আন্টার্কটিকা পৃথিবীর সমস্ত দেশের একটা আন্তর্জাতিক ভূখণ্ড দিয়ে এতটা দেবে। ওকে, এখান থেকে এতটা দেবে,
হবে, তাহলেই হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, এইটাও চাইলে একটুখানি এইটুকু চাইলে অ্যাড করে দিতে পারো, নাহলে এতটা দিলেও হবে। হলো বিজ্ঞানের মহাদেশ। এটা পাচ্ছ কত নম্বর পাতা বলা হলো না, 42 নম্বর, আর আগেরটা 41 নম্বর পাতায় পাবে। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে যে আন্টার্কটিকা জীবজগৎ হয়ে গেল, অথবা বিজ্ঞানের মহাদেশ, এটাও হয়ে গেল। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমাদের বলেছে ভারতের জলবায়ুতে গ্রীষ্মকাল সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও। গ্রীষ্মকাল সম্পর্কে না, গ্রীষ্মকাল এটা আমি তোমাদের লিখিয়ে দেবো। এমনিও গ্রীষ্মকাল সম্বন্ধে তোমরা একটা রচনা মতো লিখতেই পারবে, নিজেদের মতো লিখতে পারবে, তাও এটা আমি লাস্টে লিখিয়ে দেবো। ওকে, নেক্সট একটা ভিডিওতে তোমাদেরকে আমি, যে ভিডিওতে আমি সমস্ত প্রশ্নগুলো, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেবো, তার মধ্যে লিখিয়ে দেবো নেক্সট। আর এই রায়ো মার্টিন থেকে যে প্রশ্নগুলো বাকি থেকে যাচ্ছে সেগুলো দিয়ে দেবো। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব না, আচ্ছা গ্রীষ্মকালটা বইতে একটুখানি পাবে, হ্যাঁ বইতে আমি একটু দেখিয়ে দিই বইতে কোথায় পাবে, জাস্ট আ সেকেন্ড। এখানে কোথাও ছিল, জলবায়ু, ওকে, জলবায়ুতে গ্রীষ্মকাল, এই দেখো গরমকাল দেখতে পাচ্ছ, ঋতুচক্রে গরমকালটা কি, গ্রীষ্মকাল, এইটা দেবে তাহলেও হবে। ওকে, একটু ছোট করেই এটা দেওয়া আছে, গ্রীষ্মকালে গরমে কালবৈশাখী হয়, এটাও কিন্তু দেবে, এটাও কিন্তু দিয়ে দেবে। গ্রীষ্মকালে একটু ছোট করেই লেখা আছে, এটাও লিখতে পারো, বা পরে আমি লিখিয়ে দেবো সেটাও লিখতে পারো। নেক্সট পরের প্রশ্ন কি আছে দেখি। ওকে, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরটা আমি অলরেডি তোমাদের লিখিয়ে দিয়েছি, তো সেটাকে ফলো করবে। যদি না অসুবিধা হয় তাহলে আমাকে বলবে। দেখো মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য যেটা আছে, বৈশিষ্ট্যটা একটু দিতে হবে। ঠিক আছে, মৌসুমী বায়ুর প্রভাবে একটু বৈশিষ্ট্যগুলোকে হাইলাইট করবে, এখান থেকে একটুখানি ভারতে মৌসুমী বায়ুটাকে একটু হাইলাইট করবে। ঠিক আছে, একটু হাইলাইট করলেই হবে। এই যেখান থেকে আসছে না, বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর আগমন, এটা দেবে মে জুন মাসে ভারতে উত্তর পশ্চিমে স্থলভাগে, এগুলো একটু দিতে হবে। ঠিক আছে, এখানে একটু দিয়ে দেবে। ওকে, দিয়ে এই পয়েন্টগুলোকে একটু হাইলাইট করবে, এখান থেকে এতটা একটু হাইলাইট করবে। পুরোটাই অ্যাকচুয়ালি দেওয়া দরকার, কিন্তু পুরোটা না দিলেও হবে, একটু আধটু দিলেও হবে, কারণ এটা আমাদের যেহেতু 3 নম্বরের প্রশ্ন আছে, তো এত লেখার দরকার নেই। এতটা দেবে, এখান থেকে এতটা দেবে, এখানটা একটু হাইলাইট করে দেবে, এখানে 2-1টা পয়েন্ট দিয়ে দেবে, হবে। এটা আমি লিখিয়ে দিয়েছি অলরেডি, যদি পাও ভালো, না পেলে বলবে, আমি আবার লিখিয়ে দেবো। নেক্সট পরের প্রশ্ন বলেছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করো। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, এটা তো আমরা আমাদের বইতেই পাবো, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। বইটা ভালো করে বললে না যে কোনো প্রশ্ন আনসার করতে পারবে। দেখতে পাচ্ছ সব প্রশ্ন আমি বই থেকে দেখিয়ে দিচ্ছি, যাতে অসুবিধা না হয়। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস দেখতে পেয়েছো, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করো, এটাই দিতে হবে। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, অল্প অল্প এক্সোস্ফিয়ার, এগুলো অল্প করে দিয়ে দেবে। পেজ নম্বর 31। ওকে, নেক্সট পরের প্রশ্ন বলছে বায়ুমণ্ডল না থাকলে কি হতো আলোচনা করো। আচ্ছা, বায়ুমণ্ডল না থাকলে কি হতো আলোচনা করো না। দেখো, বায়ুমণ্ডল না থাকলে কি হতো, এই পুরো পয়েন্টগুলো 3টে একদম সুন্দর করে তুলে দেবে। 5 নম্বরের প্রশ্ন, কিন্তু ভালো করে লিখবে। ঠিক আছে, বাদ দেবে না এখান থেকে একটু। তাহলে এই প্রশ্নগুলো ছিল, ভালো করে পড়ো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো, টাটা।